আমার স্বামীর দ্বিতীয় বিয়ের তোড়জোড় চলছে, আর এ কাজে সবচেয়ে বেশি উৎসাহ আমার শাশুড়ির। প্রায় প্রতিদিনই আমার ননদকে সাথে নিয়ে এ বাড়ি ও বাড়ি মেয়ে দেখতে যায়, অবশ্য আমাকে বলেই যায়। আগে ননদের সাথে আমার সম্পর্ক ভালোই ছিল, কিন্তু এখন সেও আমাকে এড়িয়েই চলছে, মায়ের সাথে তাল দিচ্ছে। আজকে শাশুড়ি ঘরে ঢুকেই আমাকে ডাকতে শুরু করলেন। আমি দৌড়ে গেলাম। পান চিবুতে চিবুতে বললেন, তারপর কি চিন্তা ভাবনা করলা, থাকবা নাকি যাই বাগা বাপের বাড়ি? আজকে কিন্তু কথা ফাইনাল কইরা আসছি। মাইয়া বেজায় সুন্দর, তার উপরে আবি আইত্তা, বয়সও কম। এমন মাইয়া সহজে পাওয়া যায় না। আর দেখা মনে হইল সুস্থ সবল। আশা করি কোনো সমস্যা নাই তোমার মতো। উনি এক নাগারে কথাগুলো বলে থামলেন। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। নিচের দিকে ঝাপসা চোখে তাকিয়ে রইলাম। হঠাৎই আবির অর্থাৎ আমার স্বামীর ঘরে আগমন। তাকে দেখেই শাশুড়ি দৌড়ে এসে বললেন, আসছিস? আজকে যে মেয়ে দেখে আসছি, মাশাআল্লাহ, এক কথায় অসাধারণ। তুই কবে সময় করতে পারবি? তোরও তো দেখা শুনে কথা বইলা বুঝবো নিবনা করণ লাগবো। আবির একটু ভেবে বলল, শুক্রবার যাওয়া যায়। আব্বাকে জিজ্ঞেস করে দেখো ওই দিন ফ্রি আছে কিনা, বাকি দিন তো আমার অফিস থাকে। আবিরের মুখে এমন সহজ স্বাভাবিক কথা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কোনোভাবে নিজেকে সামলাতে পারলাম না। দ্রুত রুমে এসে দরজা ভিড়িয়ে দিলাম। সত্যি সত্যি আবির তাহলে বিয়েটা করেই ফেলবে? নিজের মনকে কিছুতেই বিশ্বাস করাতে পারছি না। নিজেকে খুব তুচ্ছ লাগছে। একটা সন্তানের জন্য হাহাকার করতে করতেই বিয়ের 7টা বছর পার করলাম। বাকি জীবনটা হয়তো আবিরের হাহাকারেই কাটবে। আবির রুমে ঢুকে আমাকে না দেখার ভান করে কাপড় চোপড় নিয়ে গোসলে ঢুকে গেল। অবশ্য গত 3 মাস যাবৎ আবির আমার সাথে ঠিকভাবে কথাই বলে না দরকার ছাড়া। আর এখন তো বিয়ের ডিসিশন নিয়েই ফেলেছে। এখন আর কি বা কথা বলবে আমার সাথে? আগে আমাকে কাঁদতে দেখলে আমার সামনে হাঁটু গেড়ে বসে থাকতো, চোখের পানিগুলো মুছে জড়িয়ে ধরে বসে থাকতো। আর এখন আমি তার চোখের মনের অন্তরালে। আমার কান্না ভেজা চোখ প্রতি রাতের আর্তনাদ আবিরের মন পর্যন্ত স্পর্শ করে না। আমি এখন শুধুই বিরক্তিকর আগাছা। পরিবারের অমতে ভালোবেসে বিয়ে করেছিলাম ক্লাসমেট আবিরকে। আহা, কত না ভালোবাসা ছিল। টিউশনির টাকা জমিয়ে জমিয়ে দেখা করতাম। কখনো রিক্সায় যেতাম না, পায়ে হেঁটে, না হয় বাসে করে যাতায়াত করতাম 10-20 টাকা বাঁচানোর জন্য। সারাদিন না খেয়ে দুজন হাঁটতাম। আসলে খাওয়ার টাকা তেমন থাকতো না। যা সেভিংস করতাম তা দিয়ে আবিরের জন্য এটা সেটা কিনতাম। অবশ্য ভালোবাসায় আবির আমার চেয়ে কয়েক ধাপ এগিয়ে ছিল। আমাকে একটা ছোট বাচ্চার মতো আগলে রাখতো। এই ছেলেটার জন্য আমার মন খারাপ হতে পারতো না। হাজারটা কষ্ট নিয়ে হাজির হলেও এক নিমিষেই সব ভুলিয়ে দিত। সেই দিনটার কথা এখনো খুব মনে পড়ে। দুই ফ্যামিলির চাপ যখন নিতে পারছিলাম না, তখনই আমরা ডিসিশন নেই পালিয়ে যাব। যেই ভাবা সেই কাজ। দুজন কাঁধে দুটো ব্যাগ ঝুলিয়ে সোজা চলে গেলাম বনানী কাজী অফিসে। রাস্তা থেকে দুজন সাক্ষী ধরে নিয়ে গিয়েছিলাম। পুরো অ্যাডভেঞ্চার লাগছিল সবকিছু। কিন্তু ঠিক বিয়ের আগ সময় আবিরের মুখ অন্ধকার হয়ে আসছিল। বাবা মাকে ছাড়া বিয়ের জন্যই তার অনুশোচনা হচ্ছে। তার এই অন্ধকার মুখ দেখে একবার ইচ্ছে হয়েছিল ফিরে যাই, কিন্তু পারি নাই। হঠাৎ আবির আমাকে কাজী অফিসে বসিয়ে রেখে বলল, তুমি বসো, আমি পাশের মসজিদ থেকে নামাজ পড়ে আসি। শুভ কাজের আগে অন্তত আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করে আসি। অবশ্য আবির বরাবরই নামাজি ছিল। ওই অপেক্ষার মুহূর্তটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ অপেক্ষার মুহূর্ত। কারণ আমি জানি আমার আবির আমাকে একা রেখে কোথাও যাবে না। আবির ফিরে আসবে, ওকে আসতেই হবে। এটা পৃথিবীর কঠিনতম সত্য। এটা আমার বিশ্বাস। আমার বিশ্বাস সত্যি হয়েছিল। আবির এসেছিল। ঠিক কবুল বলার সময় আমার অনুশোচনা বোধ জেগে উঠেছিল। আমি তখন কান্নায় ভেঙে পড়েছিলাম। আম্মুর নিষ্পাপ মুখটা বারবার চোখের সামনে ভাসছিল। আবির তখন আমার হাতটা চেপে ধরে বলল, আমি আছি তো তোমার সাথে। আমি ওই চোখে আমার প্রতি দায়িত্ব দেখেছিলাম, গভীর ভালোবাসা দেখেছিলাম। কাজী অফিস থেকে বের হওয়ার পর আমি এক অন্য আবিরকে আবিষ্কার করলাম। তার চোখ মুখ খুশিতে জল জল করছিল। আমি বললাম, একটু আগেই না মন খারাপ ছিল? আবির খুব শান্ত গলায় বলেছিল, ততক্ষণ পর্যন্ত তুমি আমার বউ ছিলে না। তখন প্রিয় মানুষদের জন্য একটু আফসোস হচ্ছিল যে আমার এমন দিনে তার কেউ নেই। কিন্তু সেই আফসোসের জন্য তোমাকে বউ হিসেবে পাওয়ার আনন্দটা বিলীন হতে দেই কি করে বলো? তারা আমার আপন ছিল, থাকবে, আর তুমি এখন পার্মানেন্ট আমার হয়ে গেলা। এটা আমার জন্য কতটা আনন্দের তুমি আন্দাজ করতে পারছো? না, সেদিনের সব কিছু মিথ্যে হয়ে গেল। আমি আর আমার আবিরের নেই। সেই সুন্দর নিষ্পাপ সরল মনের আবিরকে আমি হারিয়ে ফেলেছি, চিরতরে হারিয়ে ফেলতে যাচ্ছি। আল্লাহ আমাকে শক্তি দাও। আমি কিভাবে সহ্য করব? বারবার পুরনো ভাবনা চিন্তাগুলো মাথায়
বিছানায় ঝেঁকে বসছে। পুরনো স্মৃতিগুলো ফ্ল্যাশব্যাকের মতো চোখের সামনে বারবার ভেসে আসছে। সেদিনের পর আমি আর আবিরের সাথে ঘুমাইনি, নিচে বিছানা করে শুয়েছি। একটাবারের জন্য আবির আমাকে ডাকেনি। আমি কতটা তুচ্ছ হয়ে গেছি। এখন আর আমার মুখে কোনো মায়া খুঁজে পায় না, আমার শরীরে মাদকতা খুঁজে পায় না। পুরনো ফেলনা আমি। গত শুক্রবারে মেয়েও দেখে এসেছে। তারপর থেকে আবিরকে বেশ খুশি খুশি দেখাচ্ছে। আবিরের মুখে আমি সারাটা জীবন হাসি দেখতে চেয়েছিলাম, কিন্তু কেন যেন আবিরের এই হাসি মুখ আমার ভেতরটা পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আমি ভেবে পাচ্ছি না কি করব, কোথায় যাব, কি করব। আমার যাওয়ার অনেক জায়গায় আছে, কিন্তু সারা দুনিয়ার কাছে আবিরকে আমি ফেরেশতা বানিয়ে রেখেছি। সেখানে আমি কোন মুখ নিয়ে কারো দরজায় গিয়ে দাঁড়াবো? আমার এই অসহায়ত্বটা কাউকে দেখাতে ইচ্ছে করছে না। এখনো যে আবিরের খারাপটা কাউকে বুঝতে দিতে মন চাচ্ছে না। আমাকে রান্নাঘরে ঢুকতে দেখে শাশুড়ি খ্যাচ খ্যাচ শুরু করলো। সামনে শুক্রবার বিয়া, আর বেহায়েনির এখনো যাওয়ার কোনো নামগন্ধ নাই। আমার সাফ সাফ কথা, নতুন বউ আওনের পর ওই ঘরে যাওয়া বন্ধ। ওই ঘরে ঢুকলে পা ভাঙ্গা ফেলামো। বহুত কষ্টে মাইয়া জুগাইছি। এত বিষাক্ত কথাগুলো কানে আসতেই আমার শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। হাত থেকে কাচের বাটিটা পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আওয়াজ পেয়ে শাশুড়ি রীতিমতো তেড়ে আসলেন আমায় মারতে। ননদ এসে থামিয়ে বলল, মা, তোমার মনে হয় না তুমি একটু বেশি বেশি করছো? ভাবে এখন হঠাৎ করে কোথায় বা যাবে? সময় হোক, উনি নিজেই বুঝবো ওনার জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ। গন্ডগোল শুনে আবির দৌড়ে এসে বলল, এত চিল্লাচিল্লির কিছু নাই। মীরার ইচ্ছা হলে এ বাড়িতে থাকবে, না হয় চলে যাবে, কিন্তু বের করার অধিকার এখন আমাদের নাই। আইনত এখনো তার এ বাড়িতে থাকা খাওয়ার অধিকার আছে। আমি রাজুকে খবর দিয়েছি, কাল এসে স্টোর রুম পরিষ্কার করে রং করে দেবে, আর একটা সিঙ্গেল খাট অর্ডার করেছি। বাকি যা লাগে ম্যানেজ করে দেওয়া যাবে। থাকা নিয়ে সমস্যা হবে না আশা করি। কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। আমার স্বামীর মহত্ব দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমাকে থাকতে দিয়ে করুণা দেখাচ্ছে। বাহ, আমি জানি এগুলো করছে শুধুমাত্র আল্লাহকে জবাব দেওয়ার ভয়ে। এখানে বিন্দু মাত্র ভালোবাসার ছিটাফোঁটা থাকলে আবির বুঝতে পারতো আমি কতটা কষ্টে আছি। অধিকার নিয়ে বড় বড় কথা বলল, কিন্তু এটা বুঝলো না আমার আসল অধিকারই কেড়ে নিচ্ছে। 3 দিনে স্টোর রুম গুছিয়ে টিপটপ করে ফেলেছে। নতুন খাট, ছোট ওয়ার্ড্রপ আর টেবিলও এনেছে। এসব দেখে দেখে আমার শাশুড়ি জ্বলে পুড়ে মরে যাচ্ছে। বোকা মহিলা, উনি বুঝতেই পারছে না এসব করুণা আমার জন্য সুখের না, গর্বেরও না যে স্বামী লাথি মেরে বের করে দেয় নাই। এগুলো লজ্জার, অপমানের, কলিজা ফাটা যন্ত্রণার। এগুলো বোঝার ক্ষমতা ওনার নেই। রাতে আমি নিচে বিছানা করছিলাম। আবির আমার দিকে না তাকিয়ে বলল, ও রুমে যাও, অভ্যাস হোক। আবিরের এ কথায় মনে হলো আমার কলিজাটা কেউ টেনে বের করে এনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছে। আমি শুকনো গলায় বললাম, অভ্যাস হয়ে গেছে অনেকটা, আর তো 2টো রাত, তোমার একটু কাছাকাছি না হয় থাকি।